নমস্কার, বাংলা শিক্ষকের সবাইকে স্বাগত। কো- বীরাঙ্গনা কাব্যের পত্রগুলোর শর্ট কোশ্চেন তো আমরা আলোচনা করেছি, সেগুলো তোমরা দেখেছো। আশা করি তাতে উপকৃত হয়েছো। আমরা শুরু করেছিলাম যেটা আম, নতুনভাবে, সেটা হলো তোমাদের তোমাদের মধ্যে থেকে আমাকে জানিয়েছিলে যে এটা কাব্যগুলো কবিতাগুলো ধরে ধরে যদি একটু বিশ্লেষণ করে করা যায় তাহলে খুব সুবিধা হয়। তো সেই জন্য আমি আম, সাধ্যমতো শকুন্তলা পত্রটি এবং তারার পত্রটি দুটো দুটো চারটে ভিডিওতে আমরা শেয়ার করেছিলাম। তো আজকে চতুর্থ স্বর্গ দশরথের প্রতি কেকই এই পত্রটি আলোচনা করব। তো শুরু করি। লাইন ধরে ধরে আলোচনা, প্রয়োজনীয় তথ্যগুলো একটু বলে দেওয়া যাবে। দশরথের প্রতি কেকই এই কবিতাটি বা এই আখ্যানটি নানাবিধ কারণে এই কাব্যের মধ্যে গুরুত্বপূর্ণ। প্রথমত, কেকই নামে কোনো চরিত্র আমাদের জানা নেই। জানা নেই কারণে বলছি, কারণ আমরা যে যে যাকে জানি, দশরথের যে যে স্ত্রীর নাম আমরা জানি, তিনি কেকই নন, তিনি কইকেয়ী। তিনি ভরতের মাতা, তিনি রামচন্দ্রের বিমাতা, লক্ষ্মণের বিমাতা কইকেয়ী। তো এই কইকেয়ী থেকে হয়ে গিয়েছে কেকই। আর এখানে যে প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে, কবি বলেছেন কোনো সময় রাজর্ষি, মানে রাজর্ষি বলতে দশরথ, রাজর্ষি দশরথ কেকই দেবীর নিকট এই প্রতিজ্ঞা করিয়াছিলেন যে তিনি তাহার গর্ভজাত পুত্র ভরতকেই যুবরাজ পদে অভিষিক্ত করিবেন। এটি আসলে কবির কল্পনাপ্রসূত। আম, ভরত সরি দশরথ কোনো সময়ই কেকইর কাছে এই প্রতিজ্ঞাটি করেননি যে তিনি তাঁর গর্ভজাত পুত্রকে তিনি রাজসিংহাসনে বসাবেন। এই প্রতিজ্ঞা তিনি করেননি। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যুদ্ধ রণক্লান্ত হয়ে তারপর সেবা করলে পরে সেই সেবা শুশ্রূষায় মুগ্ধ হয়ে দশরথ প্রতিজ্ঞা করেছিলেন বা বর দিতে চেয়েছিলেন, দুটো বর, মনোনীত দুটো বর দিতে চেয়েছিলেন। কিন্তু কইকেয়ী দেবী সেটি তৎক্ষণাৎ না নিতে চেয়ে তিনি জানিয়েছিলেন সময় হলে তিনি সেই বর চেয়ে নেবেন। তো এই কাজটা আমরা পাই এখানে। কবি নিজের মন মতো তিনি কবিতা রচনার সুবিধার্থে এখানে নিজের মতো করে ঘটনাটি সাজিয়েছেন। আর আছে তারপর, কালক্রমে রাজা সসত্য বিস্তৃত হইয়া কৌশল্যনন্দন রামচন্দ্রকে সে পদ প্রদানের ইচ্ছা প্রকাশ করাতে কেকই দেবী মন্থরা নাম্নী দাসীর মুখে এ সংবাদ পাইয়া নিম্নলিখিত পত্রিকাখানি রাজসমীপে প্রেরণ করিয়াছিলেন। বাল্মীকি রামায়ণে যেটা ঘটনা আমরা জানতে পারি সেটা হলো মন্থরার মুখে এবং মন্থরার দ্বারাই পরিচালিত হয়ে কইকেয়ী দেবীর মতিভ্রষ্ট হয়েছিল। তিনি যখন রামচন্দ্রের রাজ্যাভিষেক চলছে সেই সময় কইকেয়ী দেবীর কাছে মন্থরা দেবী বিষবাক্য প্রয়োগ করেছিলেন যে এই হলো সময় দুটো বর প্রার্থনার, এবং তার ফলে তারই প্ররোচনায় দেবী কইকেয়ী ভ্রষ্ট হয়ে দুটো বর চেয়েছিলেন, যে একটা বরে তার পুত্রের রাজ্যাভিষেক, ভরতের রাজ্যাভিষেক, এবং দ্বিতীয় বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এই দুটো চেয়েছিলেন। কিন্তু এখানে কবি বলে দিলেন যে কইকেয়ী নাম্নী মন্থরা নাম্নী দাসীর মুখে সংবাদ পেয়েছিলেন, তারপরেই এগুলো তিনি চেয়েছেন। তো যাই হোক, এই হলো তার প্রথম কথাটি। তবে এই প্রসঙ্গে আরও একটা কথা বলি যে কবি মধুসূদন হয়তো জানতেন না যে কইকেয়ী দেবী বা কেকয়ী দেবীর পিতা অশ্বপতির কাছে দশরথ প্রতিজ্ঞা করেছিলেন যে তার কন্যার গর্ভজাত পুত্রকে তিনি রাজা করবেন। হয়তো এটা তার জানা ছিল না, জানা থাকলে তিনি অবশ্যই সে কথা এখানে উল্লেখ করতেন। তো কবিতার মধ্যে এবার ঢোকা যাক। প্রথমে খেয়াল রেখো, কেকয়ী দেবী নাম হলো কেকয়ী। কেকয়ী কেন নাম হলো? প্রথমে আগে এই আলোচনাটা একটু সেরে নিই ছোট্ট করে। কেকয়ী কেন নাম হলো না, বীরাঙ্গনা কাব্যে আমরা দুটো মায়ের অস্তিত্ব পাই। এক নম্বর মা হলো
চতুর্থ স্বর্গের কেকয়ী দেবী, আর আরেক নম্বর দ্বিতীয় মা হলেন একাদশ পত্রের জনা দেবী। দুজনেই প্রতিহত মাতৃ সত্তা মা। প্রথম জন অর্থাৎ চতুর্থ স্বর্গের নায়িকা কেকয়ীর পুত্র মারা যাননি, পুত্রের অধিকার ভ্রষ্ট হয়েছে, পুত্রকে অধিকার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে প্রাপ্য অধিকার থেকে, সেই জন্য তিনি ক্ষতবিক্ষত হয়ে তার মাতৃসত্তা প্রতিবাদে গর্জে উঠেছে। এটা হলো চতুর্থ স্বর্গের পত্রের বিষয়বস্তু। আর একাদশ স্বর্গের বিষয়বস্তু আমরা যখন সেটা আলোচনা করব সেইখানে আমরা আলোচনা করে নেব। তো এবার আমরা ঢুকি কেকয়ী কেন হলো না। কৈকেয়ী হলো সংস্কৃত শব্দ, তার প্রাকৃত রূপ বা গ্রাম্য রূপ হলো কেকয়ী। অর্থাৎ এই পত্রিকায় ঢোকার আগেই আমাদের কবি জানিয়ে দিলেন যে এখানে যেটা আছে সেটা হলো যে এই কৈকেয়ী আসলে পুরাণের বা রামায়ণের কৈকেয়ী নয়, এখানে তার প্রাকৃতায়ন ঘটানো হয়েছে, অর্থাৎ আঞ্চলিক করা হয়েছে, অর্থাৎ গ্রাম্য রূপে তাকে পরিবেশিত করা হয়েছে। দেখা যাক কতটা নামকরণ সার্থক। একই কথা শুনি আজ মন্থরার মুখে রঘুরাজ। একদম ডাইরেক্ট অ্যাটাক, কোনো প্রকার সম্বোধন নেই, কোনো প্রকার গৌরচন্দ্রিকা নেই, কিচ্ছু নেই, একদম ডাইরেক্ট অ্যাটাক। যে এটা কি শুনছে, মানে বাইরে থেকে যেরকম আমরা হকচকিয়ে যাই যে বাইরে থেকে ঘরের মধ্যে বসে আছি, কোন পরিস্থিতিতে আছি না আছি, হঠাৎ করে বাইরে থেকে বিনা নখেই যদি ঘরে ঢুকে যাই, সাধারণত যেরকম অস্বস্তি হয় বা বিরক্ত হয়, সেই রকমভাবে যেন কেকই একদম প্রশ্ন করলেন, একদম কেন্দ্রে। কি না, একই কথা শুনি আজ মন্থরার মুখে রঘুরাজ। কোনো প্রকার কিছু নেই, মানে কোনো প্রকার নম্রতা নেই, সোজাসুজি। যে আজ আমি মন্থরার মুখে, দাসী মন্থরার মুখে যে কথাটা শুনলাম, এটা কি কথা, ঠিক আছে। মন্থরা কিন্তু কি তারপরের লাইন দেখো, কিন্তু দাসী নিজ কুলোদ্ভবা, সত্য মিথ্যা জ্ঞান তার কভু না সম্ভবে। বলা হলো, প্রথম লাইনে বলা হলো যে মন্থরার মুখে আমি শুনে এলাম কি এ সমস্ত কি সব উল্টোপাল্টা কথা। দ্বিতীয় লাইনে বলা হলো যে কিন্তু দাসী তো নিজ কুলোদ্ভবা, নিজ কুলে তার জন্ম, অর্থাৎ তার কথা সম্পূর্ণ বিশ্বাস করা যায় না, অর্থাৎ বিশ্বাস করা যাবে না, সত্য মিথ্যা জ্ঞান তার নেই। এই হলো প্রথম 3টে লাইনের বক্তব্য, ঠিক আছে। কিন্তু এই লাইন 3টে ধরে আমি যে কথাটা বলবো, যে দেখো গোটা কবিতাটা আমরা যখন পাঠ করব তখন দেখতে পাবো যে গোটা কবিতাটির মূল বিষয়বস্তু কিন্তু বা সমস্ত কিছু দাঁড়িয়ে আছে ওই নিজ কুলোদ্ভবা দাসীটার কথার উপরেই। যাকে কেকয়ী বলছেন যে দাসী নিজ কুলোদ্ভবা, তার জাতের ঠিক নেই, সে নিচু জাত, তার কথার ঠিক নেই, সে সত্য মিথ্যার জ্ঞান জানে না। আমাদের এই কেকয়ী দেবী একজন রাজমহিষী হয়েও, একজন রাজকন্যা হয়ে, একজন রাজমাতা হয়ে তিনি কিন্তু এই দাসীকে নিজ কুলোদ্ভবা বলার পরেও এই দাসীর কথাটিকে প্রাধান্য দিয়েই কিন্তু সমস্ত পত্রটি ইনিয়ে বিনিয়ে লিখে গিয়েছেন। অর্থাৎ এ থেকে যেটা বক্তব্য হলো যে তিনি লোকমুখের কথাকে প্রাধান্য দিয়েছেন। আমার স্বামী এমনটা করতে পারে না বা করতে পারে, এই বিশ্বাসটুকু তার মধ্যে ছিল না। একদম প্রাকৃত গ্রাম্য মহিলার মতো আচরণ এটা, ওকে। তারপর কি বলছে না, কহ তুমি কেন আজি পুরবাসী যত আনন্দ সলিলে মগ্ন। কে বলেছে কথাগুলো কিন্তু মন্থরা বলেছে। মন্থরা বলেছে বলেই এত দেরি হয়েছে, যদি নিজে জানতেন তাহলে হয়তো এই কথাগুলো অনেক আগেই নোটিশ করতেন। কারণ আমাদের প্রশ্ন হলো, যেটা আমারও বক্তব্য, যে যখন একদিনে তো আর আনন্দ সলিলে মগ্ন হয়নি, আর যেহেতু কাঁদতে কাঁদতে এসেছে বা হঠাৎ করে দশরথের কাছে দৌড়ে আসতে পারছে, মানে তিনি খুব একটা দূরে যে অবস্থান করছেন সেটাও কিন্তু নয়। তাই যদি হয় তাহলে কেকয়ী দেবী কেন জানতে পারলেন না শুরু থেকেই আয়োজনটা, বা রাজ্যের মধ্যে কি হচ্ছে সেটা তিনি কেন জানতে পারলেন না? এগুলো প্রশ্ন, এগুলো মৌলিক প্রশ্ন। তো বলো, তো মন্থরের মুখেই শুনে তিনি সমস্ত কিছু কিন্তু বলছেন যে কেন মগ্ন, তা কিন্তু নিজে দেখার প্রয়োজনও মনে করেনি। তারপর কি বলছে, যে ছড়াইছে কেহ ফুলরাশি রাজপথে,
কেহ বা গাঁথিছে মুকুল, কুসুম ফল পল্লবের মালা, সাজাইতে গৃহদ্বার মহোৎসবে যেন। ঠিক আছে, বাড়িতে কি হচ্ছে সেটা কিন্তু সে জানে না, মহোৎসবে যেন, যে এত কিছু হচ্ছে কেন, এটার প্রকৃত কারণটা কি, এটা মধুসূদনের কথা বলার স্টাইল। তিনি তার নায়িকাদের এরকম করে বলিয়েছেন যে কেন 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 বারবার প্রশ্ন করতে 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 শেষখানে তিনি উত্তর দেবেন। তো এটা একটা স্বতন্ত্র স্টাইল। এখানেও শুরু হয়েছে সে স্টাইল। কেকই জিজ্ঞেস করছে যে কেন ফুলরাশি উঠছে, কেন মুকুল দিয়ে, কুসুম দিয়ে বা ফুল দিয়ে, পল্লবের মালা দিয়ে সাজানো হচ্ছে, কেন বা উড়িছে ধ্বজ প্রতি গৃহ জুড়ে। ধ্বজ মানে পতাকা, প্রত্যেক বাড়ির মাথায় কেন পতাকা উঠছে। কেন পদাতিক, পদাতিক মানে পায়ে চলে যারা, যে সমস্ত সৈন্যরা পদাতিক। রথ কি, পদাতিকের পর আছে হয়, হয় মানে হলো ঘোড়া, গজ মানে হাতি, রথ রথী বাহিরিছে রণবেশে, কেন রণবেশে তারা বের হচ্ছে। ঠিক আছে, তারপর আছে কেন বা বাজিছে রণবাদ্য, রণবাদ্য কেন বাজছে, কেন আজি পুরনারী ব্রজ মুহুর্মুহু হুলাহুলি দিতেছে চৌদিকে, মানে ঘন ঘন হুলুধ্বনি দিচ্ছে। এই প্রশ্ন হলো এইটাই, এগুলো কেকই কেন এতকাল দেখেনি, মন্থরা বললো তারপরেই কেন দেখতে গেল। তার মানে হলো কেকই এতকাল করছিল কি, তিনি কি বিলাস ব্যসনে মত্ত ছিলেন, তিনি কি শারীরিকভাবে বিলাস ব্যসনে মত্ত ছিলেন, আরামায়েশের মধ্যে জীবনযাপন করছিলেন, যার জন্য এই সমস্ত দেখার প্রয়োজন মনে করেননি। কি আসল কারণটা কি? কেন আজি পুরনারী ব্রজ মুহুর্মুহু হুলাহুলি দিতেছে চৌদিকে, কেন বা নাচেছে নট, গাইছে গায়কী। গায়িকা শব্দটি ভুল, গায়কী হলো গান গাইবার নিজস্ব বৈশিষ্ট্য। ঠিক আছে, তো কেন বা বাজি কি গায়কী, কেন এত বিনাধ্বনি কহ দেব শুনি কৃপা করি কহ মোরে, কেন কোন ব্রতে ব্রতী আজি রঘুকুল শ্রেষ্ঠ। কহ হেনরিমণি কাহার কুশল হেতু কৌশল্যা মহেশী বিতরেন ধনজাল। কৌশল্যা মহিষী, ঠিক আছে, কৌশল্যা রানী, পাটরানী, দশরথের প্রধান পাটরানী কৌশল্যা। কেন দেবালয়ে বাজিছে ঝাঁঝরি শঙ্খ ঘণ্টা ঘটারোলে, কেন দেবালয়ে মন্দিরের মধ্যে শঙ্খ ঘণ্টা বাজছে। কোন রঙ্গে কি মঙ্গলোৎসব আজি তব পুরে, কেন রঘুপতি রত সস্তয়নে, নিরন্তর জনস্রোত কেন বা বহিছে এ নগর অভিমুখে, রঘুকুল বধূ বিবিধ ভূষণে আজি কি হেতু সাজিছে, কোন রিপু হতরণে রঘুকুল রতি। এই যে এতগুলো প্রশ্ন কেকই করছেন, এতগুলো প্রশ্নের মধ্যে যে জিনিসটা মৌলিক সেটা হলো এই প্রশ্নগুলো মৌলিক। আর আরেকটা জিনিস মৌলিক হলো যে তিনি জানেন, মন্থরা দাসী তাকে বলে দিয়েছেন আসল কারণটা, কারণ তিনি দেশকাল সম্পর্কে সচেতন নন, তার রাজ্যের মধ্যে, তার রাজধানীর মধ্যে কী চলছে এটা মন্থরা কেকই দেখতেও চায়নি, দেখবার প্রয়োজনও মনে করেনি, দেখেওনি। আজকে পুত্রের অধিকার ছিন্ন হয়ে যাচ্ছে বলে যে নারী রুষ্ট হয়ে পুত্রের অধিকার ফিরে পাবার জন্য রুষ্ট হয়ে ক্ষেপে উঠেছেন, যেন অধিকার ছিনিয়ে নিতে চাইছেন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে। তো প্রশ্ন হলো যে এই যে পুত্রর প্রতি যদি এতটাই দয়া থাকে, এতটাই যদি মায়া থাকে, তাহলে কি চলছে না চলছে এটা কেন সে আগে জানতে পারলো না, যেদিন অনুষ্ঠান চলছে সেই দিন কেন সে জানতে পারলো। ঠিক আছে, প্রশ্ন এইখানটায়। তো যাই হোক, বিভিন্ন প্রশ্ন করেছে, কেন রঘুকুল রতি রিপু হত্যা করলো, কি কোনো শত্রুকে হত্যা করেছে, জন্মিল কি পুত্র আর, কোনো কি নতুন পুত্রের জন্ম হলো, কাহার বিবাহ দিবে আজি, বা কিংবা কার বিয়ে দেওয়া হবে, আয় বড় আছে কি হে গৃহে দুহিতা, কোনো দুহিতা কন্যা কি আয় বড় অর্থাৎ অবিবাহিতা থেকে গিয়েছে, কৌতুক বড় বাড়িতেছে মনে। ঠিক আছে, এই সম্পর্কে কৌতুক বাড়ছে, যে তিনি জানেন না, না জানার ভান করছেন এক্ষেত্রে এই মুহূর্তে। কহ শুনি হে রাজন, এ বয়সে পুনঃ পাইলা কি ভাগ্য বলে, ভাগ্যবান তুমি চিরকাল। কেকইকে এই পত্রে ঠাঁই দেওয়ার প্রধান কারণ হলো এই নারীও কিন্তু বীরাঙ্গনা, অস্ত্র হাতে নামেননি, নেমেছেন প্রতিবাদের তীব্র ব্যঙ্গ গ্রাম্য শব্দ নিয়ে।
ঠিক আছে? যেখানে দেখো স্বামীকে আমরা পড়লাম, স্বামীর প্রতি এক প্রকার সিকিউরিটি ইনসিকিউর ফিল করছিল শকুন্তলা, কিন্তু স্বামীকে খারাপ শব্দ উচ্চারণ করেনি। কিন্তু তারার পত্রতে তো কোনো স্বামীর প্রতি কোনো বিদ্বেষই নেই, কিন্তু এই পত্রটাতে এসে কেকইর পত্রতে এসে ডিরেক্ট একদম বলে দিল, ভাগ্যবান তুমি চিরকাল। কি না, এ বয়সে পুনঃ পাইলা কি ভাগ্য বলে, ভাগ্যবান তুমি চিরকাল, পাইলা কি পুনঃ এ বয়সে রসময়ী নারী ধনে, কহ রাজ ঋষি। এই যে এই কথাটুকুর মধ্যে যে কী তীব্র হারে ব্যঙ্গ আছে, কী তীব্র হারে যে জ্বালা আছে, সেইটা দেখতে পাচ্ছি। যে আমরা জানি দশরথের প্রায় 350 মতো বউ ছিলেন, তার মধ্যে 3জন হলেন পাটরানী, কৌশল্যা, সুমিত্রা আর কইকেয়ী। তো এই বিবাহটাকে, প্রচুর পরিমাণে বিবাহ করাটাকে কইকেয়ী বা কেকই, আমাদের কেকই মেনে নিতে পারেননি। এখানে প্রতিবাদ জানিয়েছেন যে তুমি তো চিরকাল রসময় নারী ধন লাভের ক্ষেত্রে অভিজ্ঞ এবং তোমার ভাগ্য সুপ্রসন্ন। এই যে এই ব্যঙ্গটুকু স্বামীর প্রতি, মধ্যযুগের 19বিংশ শতাব্দীতে কোনো নারী স্বামীর প্রতি যে কোনো প্রকার উচ্চার্য, তার অন্যায়টাকে অন্যায় বলার ক্ষমতা রাখবেন, এইখানেই এই কেকই হয়ে গিয়েছে আধুনিকা। হা ধিক কি কব দাসী, কি কবে দাসী গুরুজন তুমি। ঠিক আছে, যে বলে দিল, যে ধিক দিচ্ছে, যে নিজেকেই নিজের ছোট করছে, যে দাসী তুমি, দাসী আমি, তুমি গুরুজন, তোমাকে আর কিছু বলাটা উচিত নয়। তারপরে দেখো, নতুবা কে কই দেব মুক্ত কণ্ঠে আজি কহিত, অসত্যবাদী রঘুকুলপতি নির্লজ্জ, প্রতিজ্ঞা তিনি ভাঙেন সহজে, ধর্মশব্দ মুখে গতি অধর্মের পথে। না, তুমি গুরুজন আর আমি তোমার দাসী, সেই জন্য নইলে পরে তোমাকে আমি বলতাম যে তুমি অসত্যবাদী, তুমি রঘুকুলপতি, তুমি অসত্যবাদী, তুমি নির্লজ্জ, তুমি প্রতিজ্ঞা সহজেই ভেঙে দিতে পারো, ধর্ম শব্দ মুখে বললে কি হবে, তোমার গতি অধর্মের পথে। এটা আমি বলতাম, কিন্তু বলছি না এই কারণে যে তুমি আমার স্বামী গুরুজন, সেই জন্য আমি বলছি না। এবার বলো, যে বলছি না করে কি তিনি কিছু বলতে বাকি রেখেছেন? এই যে প্রতিবাদ, যে ভাষাতেই প্রতিবাদ করুক না কেন, আমরা ভূমিকাতে যেহেতু দেখে নিয়েছি যে কেকইকে দশরথ প্রতিজ্ঞা করেছিলেন যে তার পুত্রকে সিংহাসনে বসাবেন, অতএব সেই হিসেবেই আমাকে এই পত্রটা বিশ্লেষণ করতে হবে। তো তাই যদি হয়, তাহলে পরে তো সত্যিই দশরথ তো অন্যায় কাজ করেছেন। একজনকে কথা দিয়েছেন, আজকে সেই কথা না রেখে অন্য একজন পুত্রকে তিনি সিংহাসনে বসাচ্ছেন। তো এটা তো মেনে নেওয়া যায় না। তাই বলছেন যে তুমি গুরুজন, সেজন্য তুমি পার পেয়ে গেলে। যদি গুরুজন না হতে তাহলে আমি তোমাকে এই সমস্তগুলো বলতাম। এবার কথা হলো, বলতে তো কিছু বাকি রাখেননি, শুধুমাত্র একটুখানি আড়াল, যে আমি বলতাম, বলছি না এই মুহূর্তে, কিন্তু বলেছে সবই। অর্থাৎ এখানেও তিনি আধুনিকতার একটা ছাপ দিলেন। অযথার্থ কথা যদি বাহিরায় মুখে কেকইর, মাথা তার কাটো তুমি আসি নররাজ। এই যে গ্যারান্টি, এই গ্যারান্টিটা যে দিয়েছে কেকই দশরথকে, যদি আমি একটা অযথার্থ অর্থাৎ মিথ্যা কথা বা ভুলভাল কথা বলে থাকি, তাহলে তুমি এসে আমার গর্দানটা কেটে নিয়ে যাও, কেটে ফেলো, কিংবা দিয়া চুনকালি গলে খেদাও গহন বনে, কিংবা তুমি আমার গালে চুনকালি দিয়ে আমাকে গভীর বনের মধ্যে ফেলে দাও, ছেড়ে দাও। যথার্থ যদ্যপি অপবাদ, আর যদি এই অপবাদটা যদি ঠিক হয়, তাহলে তবে কহো কেমনে ভুঞ্জিবে এ কলঙ্ক। তাহলে বলো তুমি এই কলঙ্কটা কেমন করে ভুঞ্জিবে, মানে পার করবে, মুছে ফেলবে বা সহ্য করবে এই এই যে কলঙ্কটা, যে তুমি অসত্যবাদী রঘুকুলপতি, প্রতিজ্ঞা তিনি ভাঙেন সহজে, ধর্মশব্দ মুখে গতি অধর্মের পথে, এই জিনিসটা তুমি ভাঙবে কি করবে যদি না হয় সত্য। তারপর আছে কি না, লোক মাঝে কেমনে দেখাবে ও মুখ, রাঘবপতি দেখো ভাবি মনে। একজন মানুষ আর একজন মানুষকে অপবাদ দিতে পারে বা তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারে এত জোরের সাথে, যখন তার হাতে যথেষ্ট পরিমাণের ডকুমেন্ট থাকে। আজ আমার কেকইর হাতে যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট আছে, সেজন্য সে বলছে যে আমি চ্যালেঞ্জ করছি, যদি একটা মিথ্যা কথা বলে থাকি, তাহলে তুমি আমাকে চুনকালি দিয়ে পাঠিয়ে দাও, তারপর
মাথাটা কেটে ফেলো, এই সমস্ত বলেছে। আর যদি মিথ্যা না বলে থাকি, যথার্থ বলে থাকি, তাহলে তুমি ভাবো তুমি মুখটা কোথায় দেখাবে। এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ তো একজন আধুনিকাই বলতে পারে এরকম চ্যালেঞ্জ করে তার স্বামীকে কথা। না পড়ি ঢলিয়া আর নিতম্বের ভরে, নহে গুরু উরুদ্বয় বর্তুল কদলী সদৃশ। বা শারীরিক বর্ণনা দিচ্ছে যে বয়স বাড়লে পরে নারীর যৌবনের সাথে সাথে রূপের মধ্যে যে ভাটা পড়ে, সেই রূপ, সেই কথাটা বলছে যে আমার আর মানে নিতম্বের ভার আর ভারী নয়, আহ, উরুদ্বয় মানে জঙ্ঘা যে দুটো সেগুলো আর গুরু নয়, বর্তুল কদলীর মতো বা কাঁঠাল গাছ, এই সরি কলা গাছের মতো আর গোল নয়। এই সমস্তগুলো বলছে যে সে কোটি মানে মাজা হাই কর পদ্মে ধরি যাহাই, নিন্দিতে তুমি সিংহে প্রেমাদরে, আর নহে সরুদেব। স্ফীত হয়েছে মাজা, স্ফীত হয়ে গিয়েছে, মোটা হয়ে গিয়েছে, চর্বি হয়ে গিয়েছে, সৌন্দর্য নষ্ট হতে বসেছে। সেই জন্য কেকইর আক্ষেপ যে হয়তো সেজন্যই আর সে তাকে দেখে না। নম্র শির এবে উচ্চকোচ স্তনের উচ্চ শির মানে মাথা এবার ঝুলে গিয়েছে। এই ব্যাপারগুলো মানে শারীরিক বর্ণনাটা সে একদম নিখুঁতভাবে দিতে চাইছে। সুধাহীন অধর, ঠোঁট, ঠোঁটে আর কোনো মধু নেই, সুধা নেই, লইল লুটিয়া কুটিল কাল। বয়স বাড়ার সাথে সাথে এই সমস্ত জিনিসগুলো তার যেন নষ্ট হয়ে যাচ্ছে। কুটিল কাল সময় হরণ করে নিয়েছে। যৌবন ভাণ্ডারে আছিল রতন যত, অনিন্দ সুন্দরী সে এক সময় হয়তো ছিল, সে সমস্ত কিছু আজকে লুটে নিয়েছে কাল। আজ আর তার কিছুই বাকি নেই। হরিল কাননে নিদাঘ কুসুম কান্তি নিরসী কুসুমে, মানে ফুলকে নিরস করে গ্রীষ্ম যেমন বাগানের কুসুম শোভা হরণ করে নেয়, ঠিক আছে, সেই রকম যে বলতে চাইছে এইটা স্বামীর প্রতি ব্যঙ্গ করছে বা স্বামীকে অভিযোগ করছে যে আমার যা কিছু সৌন্দর্য ছিল, আমার থেকে যা কিছু নেওয়ার ছিল, সমস্ত কিছুই তুমি হরণ করে নিয়েছো, চুষে নিয়েছো। আজ আর কিছু বাকি রাখোনি, সেই জন্য আজ তুমি আমাকে, আমার প্রতি বিমুখ, আমাকে যে কথা রেখেছো, দিয়েছিলে, কথা দিয়েছিলে, সে কথাটা রাখবারও প্রয়োজন মনে করনি। ব্যাপক একটা কাঠখোট্টা চাঁচা ছোলা কথা শুনতে পাওয়া যাচ্ছে না এখানে কেকইর কণ্ঠে। এই চাঁচা ছোলা কথার জন্যই কিন্তু সে ভদ্রভাবে বলেনি, একদম মুখে যা এসেছে তাই সে একদম দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে বলে গিয়েছে। এইটাই তাকে কৈকেয়ী থেকে কেকই পর্যায়ে নামিয়ে এনেছে, ঠিক আছে। কিন্তু পূর্ব কথা এবে স্মরণরমণী, কি না পূর্ব কথা আগের কথাগুলো স্মরণ করতে বলছে। সেবিনু চরণ যবে তরুণ যৌবনে, কি সত্য করিলা প্রভু ধর্মে সাক্ষী করি মোর কাছে। যে তোমার চরণ যেদিন আমি সেবা করেছিলাম, তখন তুমি আমার কাছে কি সত্য করেছিলে না, কাম মদে মাতি যদি তুমি বৃথা আশা দিয়া মোরে ছলিলা, তা কহ নীরবে এ দুঃখ আমি সহিব তাহলে। যদি কামের তাড়নায় মানে যৌবনের জ্বালা বা কামের তাড়নায় যদি তুমি আমাকে কথা দিয়ে ফেলো, তাহলে আর কিছু করার নেই, নেশার ঘরে কথার কোনো দাম থাকে না। এটাই বলতে চাইছে যে ঠিক আছে, ভোগের প্রবৃত্তির তাড়নায় তুমি বলে দিয়েছো, তাহলে আমি দাবি করছি না। আর যদি সত্যি সত্যি বলে থাকো, তাহলে তুমি ভেবে দেখো তুমি আমাকে কি বলেছিলে। না কামির কুড়িতি এই শুনেছি জগতে, অবলার মনোচুরি করে সে সতত, কৌশলে নির্ভয়ে ধর্মে দিয়া জলাঞ্জলি, প্রবঞ্চনা রূপ ভস্য মাখে মধুরসে। ঠিক আছে, মানে কামাতুর বলে গালাগালাজ বা কামুক বলে গালিগালাজ করা হচ্ছে এক প্রকার দশরথকে, স্বামীকে, তার নিজের স্বামীকে কামুক বলা হচ্ছে। এর থেকে তো বড় কিছু নেই, হতে পারে না। তো এই যে মানে বলছে যে কামির কুড়িতি, কামি অর্থাৎ যে কামের তাড়নায় ছটফট করে, সেই রকম মানুষ তার কুড়িতি, কি কুড়িতি না সে নিজের শারীরিক চাহিদা পূরণ করবার জন্য যে কোনো মানুষের, যে কোনো নারীর মন অনায়াসে চুরি করে, মিথ্যা বলে, প্রবঞ্চনা বাক্য ঢেলে, আর ধর্মের নির্ভয়ে ধর্মে জলাঞ্জলি দিয়ে। তো বলছে যে এ কুপথে পথি কি হে সূর্যবংশপতি। এবার বংশ টেনে কথা বলছে যে সূর্যবংশের রাজা দশরথ, যাকে নিয়ে গোটা পৃথিবী গর্ব করে, সে দশরথ কি আজ সেই
কামতাড়নায় পথভ্রষ্ট, কামই বলা হচ্ছে। তুমিও কলঙ্ক রেখা লেখো সুললাটে, শশাঙ্ক সদৃশ এবে দেব দিনমণি। সূর্য দেবতা হয়েও তুমি কি কপালে কলঙ্ক রেখা লেপছো, ধারণ করছো চন্দ্রের মতো? মানে সংশয়, এই সংশয়টা আসলে তার চরিত্রের প্রতি একটা তীব্র তর্জনী ধারণ করা হলো, আঙুল তুলে দেওয়া হলো যে তুমি কি আসলে কিসের জন্য করেছিলে এটা। ধর্মশীল বলি দেব বাখানে তোমারে দেব নর জিতেন্দ্রীয় নিত্য সত্যপ্রিয়। তোমাকে দেব মানে দেবতা, নর মানুষ সবাই তোমাকে ধর্মশীল বলে থাকে, মানে ধার্মিক বলে থাকে, সত্যপ্রিয় বলে থাকে। তুমি জিতেন্দ্রীয় অর্থাৎ তুমি জয় করেছো, ইন্দ্রকে জয় করতে পেরেছো, এইটা বলে থাকে। তো কিন্তু মনে তো হচ্ছে যে তা কিন্তু নয়। হুম তারপর আছে কি, যুবরাজ পদে কেন তবে কহ মোরে, তবে কেন শুনি, যুবরাজ পদে রাজ অভিষেক করো কৌশল্যানন্দন রামে। সপত্নী পুত্রকে তিনি অভিষিক্ত করছেন, এইটা তিনি কখনোই মেনে নিতে পারেননি। কোথা পুত্র তব ভারত রত্ন রঘুচূড়ামণি। এবং সপত্নী পুত্রকে তিনি নিজের পুত্র বলেও মান্যতা দেননি। এই যে পুত্রের প্রতি যে এক প্রকার একপেশে মনোভাব, এইটা সাধারণত গ্রাম্য, মানে গ্রাম্য বলতে তথাকথিত গ্রাম্য অর্থাৎ আম, যাদের মেন্টালিটি গ্রাম্য, সেই অর্থে আমি গ্রাম্য বলছি। গ্রামেও অতি উদার মানুষ বাস করেন, সেই অর্থে নয়। যাদের মেন্টালিটি গ্রাম্য, যাদের মেন্টালিটি হলো এই রকম, সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যেটা হয় যে নিজের ছেলে ভুল করতেই পারে না, অপরের ছেলে সব ভুল অপরের। এই ব্যাপারটা যে ক্ষেত্রে আছে সেইটাকে গ্রাম্য বলা হচ্ছে। বীরাঙ্গনা কাব্যের কেকই যেন এই গ্রাম্য মেন্টালিটির মহিলা। তার পুত্র সর্বশ্রেষ্ঠ, রামের কোনো গুণই নেই। তার পুত্র সর্বশ্রেষ্ঠ, রামের কোনো গুণই নেই, এটা সে বারবার করে প্রমাণ করতে চাইছে। হলো পরে কি মনে এবে পূর্ব কথা যত, এই যে পূর্ব কথা যত এই খোঁচাটা বারবার দিয়ে গিয়েছে। কি দোষে কে কই দাসী, দোষী তব পদে। তাহলে কোন দোষ করেছে এই কে কই তাহলে কোন দোষ করলো তোমার কাছে, তোমার পদে কোন দোষ করেছে? তারপরেরটা হলো যে কোন অপরাধে পুত্র কহ অপরাধী। আমিই বা কোন দোষ করেছি, আর আমার পুত্রই বা কী দোষ করেছে? কোনো দোষ তো করিনি। এইটুকুটা আপাতত আজকে থাক। কমেন্ট করে জানাও ঠিকঠাক বোঝা যাচ্ছে কি না, আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, এটা তোমাদের জন্য। শেয়ার করো, সাবস্ক্রাইব করো যারা করোনি, নোটিফিকেশনের এই বেল আইকনটা টিপে রাখো, আর কমেন্ট করো, লাইক তো তোমরা কেউ করো না, আমি তো দেখতেই পাচ্ছি। দেখো অনেকেই, কিন্তু করো না কেউ লাইক, কমেন্টও করো না সেই অর্থে। আপাতত এইটুকুই, ধন্যবাদ। সঙ্গে থেকো, সমৃদ্ধ থেকো।